এখনই শুনছো কি বান মনে, ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে। ওটা যে খ্যাকশিয়ালি, ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। গল্প সাথীর আজকের নিবেদন রাজশেখর বসু ওরফে পরশুরামের একটি মজার গল্প ভূষণ্ডির মাঠে। রাজশেখর বসুর এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। আমরা গল্পের ভাষাটাকে চলিত বাংলায় করে নিয়েছি। মূল গল্পটা কোনো পরিবর্তন না করে কিছু শব্দ বদলে ফেলা হয়েছে, আর অল্প কিছু নতুন বাক্য আর শব্দ যোগ করা হয়েছে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস এনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে যা একটু সংস্কৃত পড়েছিল তার সম্পত্তি এবং যজমান রক্ষের জন্য যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নিত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নিত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইভাবে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নিত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা চরমে পৌঁছল। নিত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করে কোনো গতিকে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে। সেখানে গিয়ে শিবুর নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল, হে মা কালী, মাগিকে পোলাও ধরে টেনে নাও মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার বাঁধতে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। সোহাই মা, সোহাই। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আতসের দই এবং আতসের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্স, এই হোটেলে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে কেনেডি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি শুরু হয়ে গেল। ডাক্তার এলো, কবিরাজ এলো, ফলে কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরে কাঁদিয়ে শিবু কি হলো পরিত্যাগ করল। ভূত হয়ে গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হলো। পেনেটির আর পার কোন্নগর।
সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও বা মাটির ঢিপি। মাঝে মাঝে আশাওড়া, ঘেঁটু, বুনল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালে পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম এইসব খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নেই, তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতগুলো ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তা অনেকটা কমে যায়। বিলেতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়তে পারেন না। যারা সিয়েন্স বা প্ল্যানশেট দেখেছেন, তারা জানেন বিলেতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। হিন্দুদের জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করতে পারে। আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে এই ভূতগুলো। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পরে, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়ে সুপ্ত শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবার সুবিধা আছে নরকে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের ওপর বামন দর্শন ঘটে, কিংবা যারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারেন, তাদের পুনর্জন্ম নবিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গেছে, শিবু সেই বেলগাছেতেই থাকে। প্রথম দিন কত নতুন স্থানে, নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যকালীর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তা হাড়ে হাড়ে অনুভব করছে। একবার ভাবলো, দূর হোক, নয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, না, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি। না না, এখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তলিয়ে গিয়েছেন। ঘেঁটু ফুলের গন্ধে
ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত ফল ফট করে ফেটে গেল। এক রাস তুলো রাস হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো চিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা ভর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুড়সুড়ে দিচ্ছে, আর কাকিনী চোখ বুজে গদগদ স্বরে মাঝে মাঝে ক করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বাইরে এলো এবং শিবুর দিকে ড্যাব ডেবে চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করে ডেকে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদমস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু চুবড়েছে এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না, কিন্তু শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বেড়ালের মতো ছ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটে যে জীর্ণ ঘরটা আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবারই দেখেছে, কিন্তু দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের জন্য ঘোমটা সরিয়ে পিট করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করে নিকটবর্তী তাল গাছে মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। सारारारा सारारारा सारारारा, भजुआ के बहनिया भगलू के बिटिया हो। भजुआ के बहनिया भगलू के बिटिया, केकड़ा से शादिया हो, केकड़ा से हो। শিবু চমকে উঠে ডাকলো। তাল গাছে কেড়ে উত্তর আসলো, কারিয়া পিরেন বা কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিখলিখে চেহারা, কাকলাসের মতো একটি জীবাত্মা সরাক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোল লাগি ধনঞ্জয়জি, জিতা রহো বেটা, জিতা রহো। একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা
আমার কি নেই তো পাচ্ছি, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামা, পিঠে, কলকে এইসব এনে আগুন লাগিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা প্রচুর ডাঁটার ওপর কলকেটা বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর কবে এলি, তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভজু আর ভগ্নিকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া শুরু হয় এবং স্ত্রীর পিঠে এক ঘাক লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আর 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরেছে। স্বামী আর দেশে ফিরল না, বিবাহ করল না। নানা স্থানে চাকরি করে অবশেষে চাঁদদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটা লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে প্রেত রূপে এই তাল গাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটা কারিয়া পীরেতকে দেবার উপক্রম করছিল। এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাসরের মতো আওয়াজ এলো, ভাইয়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বের হলো। স্থূল খর্বদেহ, হেলো হুগোর খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটা নিয়ে বললেন, ব্রাহ্মণ দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। সব বন্ধকি তৎসুক দাদা, ইসলাম্বর কাগজে লেখা। নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু 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 থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞেস করলো যক্ষমশাইকে, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5-20 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আর তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। বেশ 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 বেশ, খুব ভালো। কালো আতি যদি শিখতে চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি $1,00,000। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক। পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস গ্রীষ্মে। হাল সাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি।
এলাকার ঈশ্বর ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছো? হ্যাঁ, হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। মধু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো। মশাই পরিবার আদি কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক। কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে, আমারই পিঠে দিলে কিনা এক ঘাট চেলা কাঠ কষিয়ে। তারপরই পালালো বাপের বাড়ি। 326 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন, আছেন না। 47 সনের মরকে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত চলে গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমাই ফুরুলে এই হেটা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার ইচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করলো, কারিয়া পিরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব সেনাতের একই হাল দেখছি। যাই হোক, পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করিয়েছো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। নন নন করছে। এ বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাপড়ে দে তো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিন্তা কর্তা গে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তারা করে খিট খিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টুটি চিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিয়ে ত্রুটি ধ্বনি করে না নগণ্য নির্ধন কর্তা গাধা। ধায়ের ওপর সোম, ভিন্তা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফাঁসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। খোট্টা ভূত, আর এক চিলিম সাজ বেটা, আর এক চিলিম সাজ। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মেখে স্নান করলো, গাবের আটা দিয়ে পইতে মাজলো, ফণি মনসার বুরুজ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধলো, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করলো। তারপর সন্ধে শেয়ালের ঐকতান শুরু হতেই সে খিরিবামনির ভিটে যাত্রা করল।
সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করে উৎসুক চিত্তে বলল, এইবার ঘোমটাটা যে খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে উঠে সবাই বলল, তুমি নৃত্য? নিত্যকালী বলল, হ্যাঁ রে বিনসে, মনে করেছিলি মরে আমার কবল থেকে বাঁচবি? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে খুব মজা লাগে না? এলে কি করে? ওলা উঠায় নাকি? ওলা উঠো 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। ওর খেলে সোনার জলুস বাড়ে। ধাতটাও বলি একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরেও কিসের গোলযোগ? যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করছে। সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনে বেড়ার আগল ঠেলে ভীষণ চেঁচামেচি শুরু করলো। শ্রোতাদের অবগত করার জন্য বলে রাখি, লেখক এখানে লিখেছেন যে ছাপাখানা দেবতাদের সুবিধার জন্য পেতনি ও শাকচুন্নির কথাবার্তা থেকে তিনি চন্দ্রবিন্দু বাদ দিয়েছেন। পাঠকগণ, এখানে শ্রোতাগণ ইচ্ছে মতো বসিয়ে নেবেন। আমার স্বামী তোকে কেন দেব না? মোর বুড়ি, ওদের তোর নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউকা? দূর মে সবেতনি, আমি যে ওর 2 জন্ম আগে কাটবো। দূর বাবা শুনি, আমি যে ওর 3 জন্ম আগে কাটবো। মর চেঁচিয়ে ওদিকে ডাইনি মাকে মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, আগে তোর ঘাড়ে মাটকাবো, তারপর ডাইনি বেটিকে খাও। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। একা নিত্যকালীতে রক্ষা নেই, তার উপর পূর্বতন 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্ট মন্ত্র জপতে লাগলো। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। তুমি শুনছ কি বান মনে? ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে খ্যাকশে আলি, ওটা যে খ্যাকশে আলি, দিও না কুলে কালি। রাত বিরেতে শাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভাইয়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিড়ে থাকলো। এ বরম বিচাল, আরে দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। अरे जुआन हैया और भी थोड़ा हैया पागतोड़ी हैया चले इंजन हैया फटे बैलेट हैया खबरदार हाफिज। মরমর করে ঘরে চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। কাকিনী অর্থাৎ নিত্যকালীকে দেখে যক্ষ বললেন, কি গিন্নি, এখানে ব্রহ্মদত্তিকার সঙ্গে? ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছো? ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেন বলল, अरे मुंगे तो शर्म नहीं बा? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও লেখকের ভাষায় কলমের কালি, আর আমার কথায় আমার গলা শুকিয়ে যায়। শিবু 3 জন্মের 3 স্ত্রী এবং নিত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডাবল গ্রহস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ
তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে এসে পড়ল। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁফ কামানো বিলেতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করলো। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দ চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, আজ্ঞা করো মা, এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে। আমার কম্য নয়, ভূত জাতীয় অতি নাছোড়বান্দা ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু মারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করে একটা বিলি ব্যবস্থা করে দিন, যাতে এই ভূতের সংসারটি খাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বহির্গত বিদ্যুটের ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেবার চেষ্টা দেখুন, যাতে বেচারা অতঃপর শান্তিতে থাকতে পারে। আমাদের আজকের গল্প ভূষণ্ডির মাঠে এখানেই শেষ হলো। এই গল্পটির লেখক রাজশেখর বসুর জন্ম 16ই মার্চ 1880 খ্রিস্টাব্দে, আর তাঁর মৃত্যু 27শে এপ্রিল 1960 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তাঁর ব্যঙ্গ কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ। আজকের গল্পের শব্দ সম্পাদনায়, প্রেক্ষাপট অঙ্কনে, সঙ্গীত নিবেদনে আর ইংরেজি সাবটাইটেল সম্পাদনায় কৌশানী। স্ত্রী চরিত্রগুলিতে অভিনয়ে রাধারানী ও কৌশানী। গল্পটির পরিকল্পনায়, অনুবাদে, শব্দগ্রহণে আর পুরুষ চরিত্রগুলিতে অভিনয়ে আমি কুনাল। আমরা আবার সামনের শনিবার আপনাদের কাছে আসব নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করবেন।